হ্যালো স্টুডেন্ট, আমি আব্দুল্লাহ আল রাফিন, প্রভাষক, রসায়ন, গুরুদয়াল সরকারি কলেজ। গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমার আজ রসায়ন দ্বিতীয় ক্লাস। তোমাদের আগের ক্লাসের সাথে আজকার ক্লাস, আজ যে ক্লাসটা নিচ্ছি তার কমিউনিকেশন করানোর জন্য গত ক্লাসে আমি যা পড়াইছিলাম তা একটু রিপিট করে তারপর আজকের ক্লাসের টপিকটা তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি, যেন তোমাদের কমিউনিকেশনটা থাকে। আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছি রাসায়নিক গতিবিদ্যার বিক্রিয়ার হার, রেট অফ রিঅ্যাকশন। তোমরা সবাই জানো, গত ক্লাসে বলছিলাম যে সময়ের সাথে বিক্রিয়ক অথবা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, মানে কত সময় বিক্রিয়াটা হচ্ছে। অনেক বিক্রিয়া খুব দ্রুত হয়, কিছু বিক্রিয়া মাঝামাঝি, আবার কিছু বিক্রিয়া অনেক স্লো হয়। তো বিক্রিয়াটা কীরকম হবে তা যে সকল বিষয়বস্তুর উপর নির্ভর করে, সেই বিষয়বস্তুগুলো হচ্ছে ঘনমাত্রা, কনসেন্ট্রেশন। তুমি যদি বিক্রিয়ার কনসেন্ট্রেশন বাড়াও, বিক্রিয়ার গতি বেড়ে যাবে। টেম্পারেচার, এবং একজন বিজ্ঞানী আর্হেনিয়াস সে বলছে তাপমাত্রা বৃদ্ধিতে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতি বা হার দ্বিগুণ অথবা 3 গুণ বৃদ্ধি অথবা হ্রাস পায়। এবং আর্হেনিয়াস একটা সমীকরণ দিয়েছিল, গত ক্লাসে আলোচনা করছি। এটা হচ্ছে আর্হেনিয়াসের সমীকরণ। সমীকরণটা ছিল বিক্রিয়ার হার কে হচ্ছে আর্হেনিয়াসের ধ্রুবক ইন্টু ই টু দি পাওয়ার em ডিভাইডেড বাই RT, যেখানে ই এ খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। এবং এই সমীকরণটাকে যদি তুমি উভয় পাশে, এই সমীকরণের উভয় পাশে যদি ম্যাথমেটিক্যাল লন ই ভিত্তিক লগারিদম নাও, তাহলে লন কে আর এম ইন্টু এন, লগ এম ইন্টু এম কি, লগ এম প্লাস এন, লগ এম প্লাস এন। এবং এটাকে ডিরাইভ করলে তুমি আলটিমেট যে ইকুয়েশনটা পাবা, এটা হচ্ছে আর্হেনিয়াসের সমীকরণ এটা। এবং এই সমীকরণ যদি তুমি লেখচিত্র আঁকতে যাও, তাহলে তুমি যদি এটাকে এক্স ওয়াই ধরো, ওয়াই, তাহলে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এম, এম স্লোপ বা ঢাল, এম এম এক্স, 1/t হচ্ছে এক্স, 1/t হচ্ছে কি এক্স, আর লন কে হচ্ছে কি ওয়াই। তাহলে আমি ইকুয়েশনটা কি পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এম এক্স প্লাস সি, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ, ছেদক ওয়াই অক্ষকে ছেদকারী সরল রেখার সমীকরণ। কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এখানে ঢালটা হচ্ছে নেগেটিভ সাইন, আর নেগেটিভ হলে ঢাল কি হয়, নিম্নমুখী হয়, তখন আমরা এই লেখাচিত্রটা পাই। কিন্তু একটা জিনিস নিয়ে তোমরা কনফিউজড, আমি মনে হয় এটাকে ক্লিয়ার করার জন্য একটু রিপিট করলাম, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্টিভেশন এনার্জি? সক্রিয়ণ শক্তি কি, এটা নিয়ে একটু আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসেও বলছি, আবার বলতেছি, বিক্রিয়ার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে বিক্রিয়কগুলো যে রিঅ্যাক্টেন্ট, একটা পাত্রে তুমি রিঅ্যাক্টেন্ট রেখে দিলা, কিছু বিক্রিয়ক, যেমন তো নাইট্রোজেন হাইড্রোজেন রাখলা, এবং নাইট্রোজেন হাইড্রোজেন একটা আরেকটার সাথে সংঘর্ষ করবে, কোয়ালিশন থিওরি, তারা একটা একটার সাথে সংঘর্ষ করে বিক্রিয়কগুলো যে শক্তি, সে শক্তিটা প্রথমে বিক্রিয়কের শক্তি, যেটা হচ্ছে রিঅ্যাকশন এনার্জি ফর রিঅ্যাক্টেন্টের যে এনার্জি, সেটা বিক্রিয়কগুলো শক্তি তার সংঘর্ষের ফলে তারা পরস্পরের সাথে সংঘর্ষ করে তারা একটা শক্তি ব্যারিয়ার, এই যে এনার্জি ব্যারিয়ার, শক্তির যে বাধা, এটাকে ওভারকাম করবে। এই জায়গাটা হচ্ছে জটিল অবস্থা, যে অবস্থায় পুরাতন বন্ধনগুলো ভেঙে যায় এবং নতুন বন্ধন গড়ে। এখানে পুরাতন বন্ধন ভাঙে, নতুন বন্ধন গড়ে। এই যে শক্তির যে চূড়াটা, বাধা ব্যারিয়ার, এটাকে ওভারকাম করতে হয়, এটাকে অতিক্রম করতে হয় বিক্রিয়কগুলোর, এবং বিক্রিয়কগুলো এই বাধাকে অতিক্রম করে উৎপাদে যায়। এটা রোলার কোস্টারের মতো, একটা বাধা অ্যাটেইন করলো, প্রোডাক্টে গেল। যেমন ধরো পাহাড়, তুমি পাহাড়ের চূড়ায় উঠতেছো, যে উপরে উঠছো তুমি প্রোডাক্টে চলে গেলা। তো এই শক্তির যে বাধাটা, এটাকে আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। এটাকে ই এ দ্বারা প্রকাশ করি, অ্যাক্টিভেশন এনার্জি। এবং গত ক্লাসে আমি তোমাদের বলছি ডেলএইচ কি, বিক্রিয়ার তাপ যদি রিঅ্যাক্টেন্টের শক্তি প্রোডাক্ট থেকে বেশি হয়, তাহলে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এবং তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপ হারী বিক্রিয়া কি, এটা নিয়ে আমি ডিটেল আগের ক্লাসে আলোচনা করছি।
এবং এই ক্ষেত্রে ডেল এইচ এর মানটা, এই যে ডেল এইচ এর মানটা প্রোডাক্ট, এনার্জি অফ প্রোডাক্ট, উৎপাদের যে শক্তি আর বিক্রয়কের যে শক্তি, দুটো শক্তির পার্থক্য হচ্ছে কি ডেল এইচ। আচ্ছা, এই সক্রিয়ণ শক্তির উপর এই ক্যাটালিস্টের একটা ভূমিকা আছে। এগুলো হচ্ছে বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। গত ক্লাসে আলোচনা করছিলাম নিয়ামকগুলো কি, কনসেন্ট্রেশন, ঘনমাত্রা, টেম্পারেচার, তাপমাত্রা এবং ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের প্রভাবটা কি, যদি তুমি এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাটালিস্ট অ্যাপ্লাই করো তাহলে ক্যাটালিস্ট কি করে এই বিক্রিয়ার যে পাতটা, এই শক্তির যে পাতটা, এটাকে কি কমিয়ে দিতে পারে। এটা কমিয়ে দিতে পারে, আবার এটাকে কি বাড়িয়েও দিতে পারে। এই যে বাধাটা, এনার্জির বাধাটা, এটাকে বাড়িয়ে দিতে পারে, আবার এটাকে কমিয়ে দিতে পারে। কেন কমবে? যে সকল ক্যাটালিস্ট ধনাত্মক বিক্রিয়া গতিকে বৃদ্ধি করে, তারা এই বাধাটাকে কমিয়ে দ্রুত প্রোডাক্ট দিবে, তাই ব্যারিয়ারটাকে, এনার্জির যে বাধা, এটাকে কমিয়ে দিবে। আর কিছু কিছু ক্যাটালিস্ট আছে ঋণাত্মক, যারা শক্তির বাধাটাকে বাড়িয়ে দেয়, বিক্রিয়ার হারটাকে কমিয়ে দেয়, তাদের ক্ষেত্রে এই যে বাধাটা এটা বেড়ে যাবে। এই নিয়ামকগুলো, ঘনমাত্রা, টেম্পারেচার, ক্যাটালিস্ট, এগুলো হচ্ছে বিক্রিয়ার হারের উপর, হ্যাঁ, বিক্রিয়ার হারকে, বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে। কেমন? তো এটা কিন্তু উদ্দীপক আকারে প্রচুর পরীক্ষায় আসে এই দুটা টপিক, আরহেনিয়াসের সমীকরণ। আচ্ছা, আরহেনিয়াসের সমীকরণের একটা খুব ইন্টারেস্টিং টপিক, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই সমীকরণ থেকে আমি ম্যাথমেটিক্যালি অনেক অঙ্ক সলভ করতে পারি। কিভাবে? তোমার ম্যাথমেটিক্যালি এখানে বিক্রিয়ার হারকে, সক্রিয়ণ শক্তি এটা দেয়া থাকবে, কেমন, টেম্পারেচারটা দেয়া থাকবে, কেমন, সরি, যে কোনো দুটা দেয়া থাকবে, এ অথবা টি, এই দুটো দেয়া থাকবে, তুমি লনকে বের করতে হবে, এটা তো কনস্ট্যান্ট, এটার ভ্যালু দেওয়া থাকবে। তো যে কোনো তিনটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারবে এই সমীকরণ থেকে, কেমন। তো এই সমীকরণ ভিত্তিক, আরহেনিয়াসের সমীকরণ ভিত্তিক উদ্দীপক এবং এই সক্রিয়ণ শক্তি, যে শক্তির বাধা, এই বাধাকে ওভারকাম করে বা অতিক্রম করে বিক্রিয়কগুলো উৎপাদে যায়, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে যায়। এই বাধাকে বাড়াইতে পারে, কমাইতে পারে ক্যাটালিস্ট। তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বাড়ালে এই বাধা বাড়বে, তাপমাত্রা বাড়লে বাধাটা কমবে, দ্রুত বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করছে আরহেনিয়াস। আর এখানে আরহেনিয়াসের সমীকরণে এই ইএ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আরহেনিয়াসের সমীকরণে শক্তির বাধা, কেমন। এটা ছিল আগের ক্লাসের পড়া। এখন আমরা আজকের ক্লাসের পড়া নিয়ে আলোচনা শুরু করব। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আজকের পড়ার টপিক আমাদের রাসায়নিক সাম্যাবস্থা। তো আজকের পড়ার টপিক হচ্ছে ক্যাপি এবং ক্যাসি, এই দুটো হচ্ছে সাম্য ধ্রুবক, সাম্যাবস্থার ধ্রুবক। ক্যাপি এবং ক্যাসি বিক্রিয়ার সাম্য ধ্রুবক। উভয়মুখী বিক্রিয়া, যে বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া কি একটু পর আলোচনা করতেছি। তো উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমি ক্যাপি পাবো, ক্যাসি পাবো, এবং এই সমীকরণের ক্যাপি হচ্ছে উৎপাদ সি এবং ডি, এখানে বিক্রিয়ক হচ্ছে এ এবং বি। তো উৎপাদের যেহেতু প্রেশার, পার্শিয়াল প্রেশার, আংশিক চাপ, তাহলে উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। এটা হচ্ছে আংশিক চাপের ক্ষেত্রে, উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার। এখন ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য ধ্রুবক হবে উৎপাদের ঘনমাত্রার গুণফল, উৎপাদের ঘনমাত্রার গুণফল। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ঘনমাত্রা মানে বিক্রিয়া এবং মানে বিক্রিয়ায় এই সামনে যেটা, এটা হচ্ছে কিন্তু বিক্রিয়ার সহগ, কোএফিসিয়েন্ট, মানে কত মোল বিক্রিয়া করতেছে, যেটাকে আমরা কি বলি স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা সংখ্যানুপাতিক অনুপাত। এখানে সি মোল, ডি মোল, বি মোল, এ মোল। তো উৎপাদের ঘনমাত্রা যেটা কোএফিসিয়েন্ট, এটা হবে পাওয়ার, কোএফিসিয়েন্ট হবে পাওয়ার। তো উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এই দুটা ক্যাপি এবং ক্যাসির মধ্যে যদি আমি ডিরাইভ করি, তাহলে যে সম্পর্ক হবে এটা। এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ। এই ডিরাইভেশনটা কি, ডিরাইভেশনটা আমি করাবো, কিন্তু আগে তুমি এটা বুঝো যে ক্যাপি এবং ক্যাসির মধ্যে সম্পর্ক হবে ক্যাপি সমান সমান ক্যাসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন জি, যেখানে ডেল এন জি হচ্ছে বিক্রিয়, উৎপাদ এবং বিক্রিয়ক এই দুটার মোল সংখ্যার পার্থক্য। উৎপাদের মোল সংখ্যা আর বিক্রিয়কের মোল সংখ্যা, এই দুটা মোল সংখ্যার পার্থক্য হচ্ছে ডেল এন জি। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাপি ক্যাসি সম্পর্ক আমরা এটা পাই। ক্যাপি ক্যাসি সাম্যাবস্থার ধ্রুবক। সাম্যাবস্থা কি? হোয়াট ডু ইউ মিন বাই ইকুইলিব্রিয়াম? ইকুইলিব্রিয়াম এক উভয়মুখী বিক্রিয়ার একটি বিশেষ অবস্থা। উভয়মুখী বিক্রিয়া কি স্যার?
উভয়মুখী বিক্রিয়া হচ্ছে নেচার অফ রিয়েকশন। রিয়েকশন একটা প্রকৃতি। কেমন প্রকৃতি দেখাচ্ছি। টাইপস অফ রিয়েকশন। বিক্রিয়া দুই ধরনের। কয় ধরনের? দুই। একটা হচ্ছে ইরিভার্সিবল রিয়েকশন। একমুখী বিক্রিয়া যেটাকে বলি। একমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়া শুধু একদিকে সম্পন্ন হয়। বিক্রিয়ক সম্পূর্ণ উৎপাদ দিবে, কিন্তু উৎপাদ বিক্রিয়কে আসবে না। রিয়েকশন হুইচ ক্যান প্রসিড ইন ওয়ান ডাইরেকশন, হুইচ ক্যান প্রসিড, যেটা একদিকে হয়। প্রসিড মানে হয়, ইন অনলি ওয়ান ডাইরেকশন। যেটা একদিকে সম্পূর্ণ হয় তাকে আমরা বলবো একমুখী বা ইরিভার্সিবল রিয়েকশন। যেমন এ বি তৈরি করলো, কিন্তু বি যদি এ না তৈরি করে তাহলে এই বিক্রিয়া হচ্ছে ইরিভার্সিবল রিয়েকশন। ইরিভার্সিবল রিয়েকশন উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। উদাহরণ হচ্ছে এক্সাম্পল। ইরিভার্সিবল রিয়েকশন উদাহরণ হচ্ছে নিউট্রালাইজেশন রিয়েকশন, প্রশমন বিক্রিয়া। তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কস্টিক সোডার সাথে মিশাও, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কস্টিক সোডা লবণ এবং পানি তৈরি করবে। কিন্তু তুমি এই লবণকে যদি আবার পানিতে মিশাও, উল্টা বিক্রিয়াটা, তাহলে কখনই সে এই প্রোডাক্ট দিবে না, কিন্তু সে শুধুই কি এটা দিবে। তো যে বিক্রিয়া একদিকে সংগঠিত হয় তাকে আমরা বলবো ইরিভার্সিবল রিয়েকশন। আরেকটা বিক্রিয়ার উদাহরণ হচ্ছে ইরিভার্সিবল রিয়েকশনের, সেটা হচ্ছে কম্বাসন রিয়েকশন, দহন বিক্রিয়া। যেমন মিথেন, তোমাদের বাসায় যে গ্যাসের চলতেছে সেটা কিন্তু পুরাও, সেই গ্যাসকে আবার তুমি পাবা, সবসময় কার্বন ডাইঅক্সাইডের পানি তৈরি হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডের পানি কখনোই মিথেন এবং অক্সিজেন দিবে না। তো এটা ইউনিডাইরেকশন বা একমুখী বিক্রিয়া। টাইপস অফ রিয়েকশন আরেকটা আছে রিভার্সিবল বা উভয়মুখী বিক্রিয়া। এটা নিয়ে একটু আলোচনা করব। রিভার্সিবল রিয়েকশন, দি রিয়েকশন রিভার্সিবল বা উভয়মুখী বিক্রিয়া। এই জিনিসগুলো আলোচনা না করে ক্যাপিকেসির মধ্যে সম্পর্ক তোমাদের দেখানো যাবে না, কেমন বুঝতে হবে। দি রিয়েকশন হুইচ ক্যান প্রসিড বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, যেটা সামনের দিকে যাও এবং পিছনের দিকে যায়। যেমন ধরো তুমি ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটা কি তুমি তাপ দিলা, কিছুক্ষণ তাপ দিলে সে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে, এবং যে রিয়াকশনের পাত্র সেটা হঠাৎ করে ব্রাউন কালার দেখা যাবে, ব্রাউন ইন কালার, তখন বুঝবে বিক্রিয়াটা হয়ে গেছে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটা আবার কিছুক্ষণ পর দেখা যায় নিজেদের মধ্যে কম্বাইন হয়ে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড তৈরি করে। তো এই যে বিক্রিয়াটা সেটা কি সামনের দিকেও যাচ্ছে আবার কি পিছন দিকেও যাচ্ছে। মানে কি বিক্রিয়াটাকে আমরা লিখতে পারি একসাথে N2O4 আর NO2, সামনের দিকেও যাচ্ছে আবার কি পিছনের দিকে যাচ্ছে। এই যে সাইনটা ব্যবহার করি এটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়ার সাইন। তো যে বিক্রিয়া মানে সামনের দিকে এবং পেছনের দিকে উভয় দিকে সংগঠিত হয় তাকে আমরা বলবো উভয়মুখী বা রিভার্সিবল রিয়েকশন। অনেক বিক্রিয়া উভয়মুখী, কেমন। তো উভয়মুখী বিক্রিয়ার একটা বিশেষ কন্ডিশন, বিশেষ অবস্থা হচ্ছে সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। সেটা কি অবস্থা এটা নিয়ে এখন একটু আলোচনা করব। তারপর আবার আমরা ক্যাপি এবং ক্যাসির মধ্যে এই সম্পর্কটা কিভাবে আসলো সেটাকে নিয়ে ডিটেল আলোচনা করব। তার আগে ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করব। ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা। যেমন ধরো আমি বুঝাচ্ছি, মনোযোগ দাও কথাটার দিকে। যেমন ধরো তোমার বাসার পানির যে ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি বাকেট, এই ট্যাঙ্কিতে প্রথমে তুমি পাম্প দিয়ে পানি তুলতে থাকলা, তাহলে পানির লেভেল কি পাম্প দিয়ে যেহেতু পানি তুলতেছে পানির লেভেল উপরে উঠবে পানির লেভেল, ঠিক আছে। আবার তুমি যদি ওই পাম্প বন্ধ করে দাও আর একটা পাইপ খুলে দাও তাহলে ট্যাঙ্কের পানি কি নিচের দিকে বেরিয়ে যাবে না? তাহলে নিচের দিকে বেরিয়ে গেলে কি পানির লেভেল কি নিচের দিকে যাবে। তো প্রথমে পানি পাম্প দিয়ে তুলছো, তার পানির লেভেল উপরে উঠছে, পরে তুমি ট্যাপ দিয়ে পানি খুললা, পানির লেভেল নিচে নামলো।
এখন সাম্যাবস্থা হচ্ছে ওই অবস্থা যখন তুমি যে স্পিডে পানি দিচ্ছ, ধরো পানি দেওয়ার পর একটা হাইট অ্যাটেন্ড করলো পানি এতটুকু, এখন পানি যেই স্পিডে দিচ্ছ এবং পানিকে যদি তুমি ওই স্পিডেই বের করো, একই ব্যাগে বের করো এবং একই ব্যাগে যদি পানিকে ওই ট্যাঙ্কের মধ্যে দাও, তাহলে পানির লেভেল এক জায়গায় কনস্ট্যান্ট হয়ে যাবে। এই অবস্থাটা হচ্ছে সাম্যাবস্থা। মানে কি, বাকেটের মধ্যে যে স্পিডে পানি পড়তেছে সেই স্পিডে যদি পানি বের হয়ে যায়, তাই পানির যেই ঘনমাত্রা একটা নির্দিষ্ট জায়গায় কনস্ট্যান্ট হয়ে যাবে। বিক্রিয়াটা কি, সাম্যাবস্থা উপনীত হবে। মানে কি, তার মানে আমরা যদি রসায়নের দিক থেকে হিসাব করি, যে কোনো উভয়মুখী বিক্রিয়ার শর্ত সাম্যাবস্থা। উভয়মুখী বিক্রিয়ার যে স্পিডে উৎপাদ তৈরি হচ্ছে এবং সেই স্পিডে যদি বিক্রিয়ক শেষ হয়, বিক্রিয়ক যে স্পিডে শেষ হবে আর উৎপাদ যদি সেই স্পিডে তৈরি হয় এবং সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ যদি সমান হয়ে যায়, তখন এটা সাম্যাবস্থা হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, যেমন ধরো এ রিয়েক্টেন্ট আর বি হচ্ছে কি প্রোডাক্ট। সময়ের সাথে সাথে ধরো এ এবং বি, তাহলে কি হলো, সময়ের সাথে সাথে রিয়েক্টেন্ট কমতে থাকলো আর প্রোডাক্ট কি বাড়তে থাকলো। ধরো রিয়েক্টেন্ট কমতে থাকলো আর প্রোডাক্ট বাড়তে থাকলো, রিয়েক্টেন্ট কমতে থাকলো, প্রোডাক্ট বাড়তে থাকলো, রিয়েক্টেন্ট কমতে থাকলো, প্রোডাক্ট বাড়তে থাকলো। এই অবস্থাটা হচ্ছে সাম্যাবস্থা। মানে যে স্পিডে রিয়েক্টেন্ট কমবে সেই স্পিডে যদি উৎপাদ বাড়ে, তাহলে যে অবস্থার উপনীত হবে তাকে আমরা বলবো সাম্যাবস্থা। সাম্যাবস্থা উভয়মুখী বিক্রিয়ার একটা বিশেষ অবস্থা। কখন এটা হবে? এটা তখনই হবে যখন কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়। কথাটা বুঝো। প্রথম শর্ত, যখন বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা সমান হয় এবং উৎপাদের ঘনমাত্রা ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হয়। তার মানে হচ্ছে, যেমন ধরো আমি একটা গ্রাফ আঁকি, এই দিক বরাবর দিলাম টাইম সময় আর এই দিক বরাবর দিলাম রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ঘনমাত্রা। তো সময়ের সাথে সাথে রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা কি কমবে আর উৎপাদের ঘনমাত্রা কি বাড়বে এবং এক জায়গায় কি এই পয়েন্টটা কি তার কি কনস্ট্যান্ট হয়ে যাবে। এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই গ্রাফটা এরকম হইতে পারে, মনোযোগ চাই সবার। এই বরাবর টাইম দিলাম আর এই বরাবর দিলাম কনসেন্ট্রেশন ঘনমাত্রা। তো রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা কি, ঘনমাত্রা রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের ঘন, উপরে প্রথমে রিঅ্যাক্ট্যান্ট থাকবে, যেহেতু সর্বাধিক প্রথমে রিঅ্যাক্ট্যান্ট থাকে, রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা কমবে আর প্রোডাক্টের ঘনমাত্রা কি বাড়বে। এক জায়গায় কি তারা কি কনস্ট্যান্ট হয়ে যাবে, এক জায়গায় তারা কি কনস্ট্যান্ট হয়ে যাবে। আবার দেখা, এটা রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা কমবে, উৎপাদের ঘনমাত্রা কি বাড়বে, এক জায়গায় কি তারা কি কনস্ট্যান্ট হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এরকম হইতে পারে, গ্রাফগুলো তুলো তোমরা, এরকম হতে পারে রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা কমবে, প্রোডাক্টের ঘনমাত্রা বাড়বে, এই জায়গায় কি তারা কি কনস্ট্যান্ট হয়ে যাবে। এদিকে যদি তুমি কনসেন্ট্রেশন রাখো আর এদিকে যদি তুমি টাইম রাখো, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো ইকুইলিব্রিয়ামে ঘনমাত্রা কনস্ট্যান্ট হয়, ঘনমাত্রা। যেমন তো রিঅ্যাক্ট্যান্ট 100%, বিক্রিয়া এখনো হয় নাই, তো বিক্রিয়কগুলো আস্তে আস্তে কমবে, ধরো কমে 30%, তো উৎপাদ কি কমে 30% চলে গেল উৎপাদে, তো বিক্রিয়ক কতটুকু আছে 70%, উৎপাদ কত 30, এই জায়গায় কনস্ট্যান্ট হয়ে গেল। মানে কি উৎপাদ আর 30 থেকে বাড়তেছে না, আর বিক্রিয়কে কি বিক্রিয়ক 70 থেকে আর কমতেছে না। আবার বোঝাচ্ছি, ধরো উৎপাদ বাড়তে 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 এই জায়গায় ধরো উৎপাদের ঘনমাত্রা 70% হয়ে গেছে, আর বিক্রিয়ক কমতে কমতে অবশ্যই এটা কত হবে 30%, এবং এই জায়গায় ইকুইলিব্রিয়াম হয়ে গেল। মানে কি উৎপাদ 70-এর উপরে আর বাড়তেছে না, আর বিক্রিয়ক কি 30% নিচে আর কমতেছে না। এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এরকম হইতে পারে যে ইকুইলিব্রিয়াম এরকম হইতে পারে, আবার ইকুইলিব্রিয়াম এরকম হইতে পারে, ঘনমাত্রা দুটো কনস্ট্যান্ট হতে পারে, 50-50 এটা হইতে পারে। তাহলে সাম্যাবস্থার প্রধান শর্ত ঘনমাত্রা কি কনস্ট্যান্ট হবে। অন্যতম আরেকটা শর্ত হচ্ছে বিক্রিয়ার গতি, স্পিড, এটা কি কনস্ট্যান্ট, সমান হয়ে যাবে, গতিটা সমান হয়ে যাবে, কনস্ট্যান্ট না সমান হয়ে যাবে, সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করতেছি, তারপরে ক্যাপেকিসি নিয়ে একটু আলোচনা করব। বিক্রিয়ার গতি, দ্বিতীয় যে বৈশিষ্ট্য, গতি, স্পিড বা রেট,
বা স্পিড বেগ সমান হবে, সমান হবে। এটা কি সমান হবে? মানে তুমি যদি এইভাবে ঘনমাত্রা নাই কোনো, এখন স্পিড ধরো তুমি বেগ দিচ্ছ, বেগ, আর এভাবে টাইম দিচ্ছ, তো উৎপাদের বেগ কমতেছে, বিক্রিয়কের বেগ কমতেছে, উৎপাদের বেগ কি বাড়তেছে। এই জায়গায় গিয়ে তারা সমান হয়ে গেল। স্পিড হবে সমান যখন যে স্পিডে বিক্রিয়ক শেষ হবে, উৎপাদ যদি সেই স্পিডে তৈরি হয়, তখনই তারা কি ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করবে বা সাম্যাবস্থায় উপনীত হবে। তো সাম্যাবস্থায় উপনীত হওয়ার দুটা প্রধান শর্ত, প্রধান দুটো শর্ত। এক হচ্ছে কি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কি স্থির হবে, কনস্ট্যান্ট। আর বেগ কি, বেগ সমান হবে। যে বেগে পানি প্রবেশ করবে সেই বেগে পানি বেরিয়ে যাবে, বা যে বেগে রিয়েক্টেন্ট উৎপাদে যাবে, সে যে বেগে রিয়েক্টেন্ট শেষ হবে, উৎপাদ সেই বেগে যদি তৈরি হয়, তাহলে তখন তা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। ইকুইলিব্রিয়ামের আরেকটা ফরমোস্ট কন্ডিশন, রিয়াকশন শুড বি ইন দি ক্লোজড কন্টেইনার, বদ্ধ পাত্রে বিক্রিয়া হতে হবে। যদি ওপেন ভেসেলে বিক্রিয়া হয় তো বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। তো তিনটা প্রধান শর্ত। প্রথম শর্ত কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হবে, দ্বিতীয় শর্ত রেট সমান হবে, আর তৃতীয় শর্ত হচ্ছে ওপেন ভেসেল না, ক্লোজ কন্টেইনারে বিক্রিয়া হবে। তখন এটা হবে কি সাম্যাবস্থায় উপনীত হবে, উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হবে। এখন সাম্যাবস্থার যে কোনো একটা বিক্রিয়া, সাম্যাবস্থার এ একটা বিক্রিয়া আর বি দুটো রিয়েক্টেন্ট গ্যাসিয়াস অবস্থায় বিক্রিয়া হচ্ছে, তাড়াতাড়ি করলো কি সি এবং কি ডি। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক শেষ হবে, উৎপাদ কি তৈরি হবে। সময়ের সাথে সাথে বিক্রিয়ক কি কমতে থাকবে আর উৎপাদ কি বাড়তে থাকবে। এমন একটা সময় হবে যে বিক্রিয়ক কমার হার এবং উৎপাদ তৈরি হওয়ার হার সমান হবে, তখন এটা হবে কি ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম অবস্থায় একটা কনস্ট্যান্ট আসবে। ঘনমাত্রার ক্ষেত্রে হবে ক্যাসি, আর আংশিক চাপের ক্ষেত্রে হবে কি ক্যাপি। এইগুলোকে বলা হয় সাম্য অবস্থার ধ্রুবক। এটা ভরক্রিয়ার সূত্র থেকে আমরা পাবো, ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন নিয়ে আরেকদিন আলোচনা করব, আজকে সময় নাই বিষয় একটা। ল অফ মাস অ্যাকশন নিয়ে আরেকদিন আলোচনা করব। মাস অ্যাকশন এখান থেকে আমরা পাবো, ল অফ মাস অ্যাকশন থেকে আমরা পাবো ক্যাসি, বিক্রিয়ার সাম্যাবস্থার কনস্ট্যান্ট হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল। ঘনমাত্রা কি সি, ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে উৎপাদ, থার্ড ব্র্যাকেট হচ্ছে ঘনমাত্রা, এটা তার পাওয়ার। পাওয়ার কি হবে, মানে যে এটা তার সহগ হবে পাওয়ার সি, এটা সহগ, এটা হবে কি পাওয়ার টি। আর বিক্রিয়ক হবে এ, এটা তার সহগ হবে পাওয়ার, এটা তার সহগ হবে কি পাওয়ার, এটা ক্যাসি। একইভাবে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাপি বের করতে পারি। ক্যাপি সমান কি পাবো, পার্শিয়াল প্রেশার। পি মানে কি পার্শিয়াল প্রেশার। এই যে সিপি এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, মানে ঘনমাত্রা কিন্তু বিক্রিয়াকে প্রভাবিত করে। প্রেশারও বিক্রিয়াকে প্রভাবিত করে। তো ক্যাপি কি হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা ধ্রুবক, সেটা উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। আর ক্যাসি কি হবে উৎপাদের আংশিক চাপ না ঘনমাত্রার গুণফল আর বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো ক্যাপি কত হবে আংশিক চাপ পিসি, তার সহগ হবে পাওয়ার ইন্টু পিডি, তার সহগ হবে পাওয়ার ডিভাইডেড বাই পিএ, তার সহগ হবে পাওয়ার ইন্টু পিবি, তার সহগ হবে কি পাওয়ার। বিভিন্ন বিক্রিয়ার ক্যাপি ক্যাসি নির্ণয় করানো আজ তোমাদের দেখাবো। তার আগে ক্যাপি ক্যাসির মধ্যে সম্পর্কটা আমরা প্রতিপাদন করে ফেলি, কেমন? চলো আমরা এখন সম্পর্কটা প্রতিপাদন করে ফেলি। আমি তোমাদের এখন ক্যাপি এবং ক্যাসির মধ্যে সম্পর্ক, দুটোর মধ্যে যে সম্পর্কটা সেটা প্রতিপাদন করে দেখাচ্ছি। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো আমরা এখানে ক্যাপি জানি উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল, আর ক্যাসি জানি উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই কি বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন আমরা ল অফ আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়াল এন আর টি, আমরা সবাই জানি। তো প্রেশার হবে এন বাই ভি আর টি, আমরা সবাই জানি। এটা কি উপরে যদি তুমি মোল আর নিচে যদি তুমি লিটার আয়তন রাখো তাহলে পাবো ঘনমাত্রা কনসেন্ট্রেশন সি, এটাকে আমরা ঘনমাত্রা বলতে পারি। পি ইজ ইকুয়াল কি সি আর টি। এখন
পার্শিয়াল প্রেসার হচ্ছে ঘনমাত্রা আর গ্যাস ধ্রুবক আর টেম্পারেচারের গুণফলের সমান। এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিতে কি দেখা যাচ্ছে সি এর উৎপাদ, সি এর আংশিক চাপ, তাহলে কি হবে পিসি সমান সমান সি সি আর টি। উৎপাদ সি এর আংশিক চাপ হবে ওই সি এর ঘনমাত্রা আর আর টি তো কনস্ট্যান্ট। একইভাবে পি ডি, ডি উৎপাদের আংশিক চাপ হবে সি ডি আর পি, ডি এর ঘনমাত্রা আর আর টি। একইভাবে পি এ হবে সি এ আর টি। আচ্ছা, এই সিকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, তো আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেট সি আর টি সমান সমান থার্ড ব্র্যাকেট ডি আর টি, আর এটাকে লিখতে পারি থার্ড ব্র্যাকেট এ আর টি। আর একইভাবে পি বি আংশিক চাপ বলতে পারি থার্ড ব্র্যাকেট বি আর টি। তো এই মানগুলো আংশিক চাপের মানগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই, ধ্যান দাও, আংশিক চাপের এই মানগুলোকে যদি আমরা, এই আংশিক চাপের মানগুলো আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন থেকে পাইছি, এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে দেখো চাপের সাথে ঘনমাত্রা একটা সম্পর্ক পাচ্ছে, চাপ আর ঘনমাত্রা, মানে কি ঘনমাত্রা এই পি এর মধ্যে নিতে পারবো। তা আমি এই মানগুলোকে আমরা এই ক্যাপিতে বসিয়ে পাই, আংশিক চাপের মানগুলো ক্যাপির মধ্যে বসিয়ে আমরা পাবো আমরা কি ক্যাপির মধ্যে বসাই, ক্যাপের মধ্যে বসাই তাহলে দেখতে পাবো ক্যাপি সমান সমান পিসি, পিসি পার্শিয়াল প্রেসার সি, এটা হবে সি আর টি, তার উপর কিন্তু একটা পাওয়ার আছে সি, সিটা বসাও, সি আর টির ঘনমাত্রা তার উপর পাওয়ার সি আর আর টির উপর কি ঘনমাত্রা সি ইন্টু পিবি পিডি তো পিডির ক্ষেত্রে কি হবে, ডি এর ক্ষেত্রে ডি এর ঘনমাত্রা তার উপর ডি আছে আর আর টির উপরে কি আছে ডি, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা ডিভাইড বাই বিক্রিয়ক, বিক্রিয়ক কত এ পি এর মান কত, এই যে পি এর মান সি এ, তার উপর আবার পাওয়ার আছে এ আর টির উপর পাওয়ার আছে এ ইন্টু বি, পিবির মানটা বসায় আমরা পাবো বি আর টির উপর কি বি। এখান থেকে আমরা পাবো সকল ঘনমাত্রাগুলোকে একসাথে করে নিই, সি সি ইন্টু ডি তার উপর পাওয়ার ডি আর এ এর ঘনমাত্রা তার উপর পাওয়ার এ আর বি এর ঘনমাত্রা তার পাওয়ার উপর বি ইন্টু আর টি কিন্তু আমরা দেখি তার উপর কি আছে সি আর ডি, সি প্লাস ডি মাইনাস নিচের এ আর বি কি উপরে গেলে মাইনাস হবে এ প্লাস বি। কেমন এই সমীকরণটাকে আমরা প্রতিপাদন করলে পাচ্ছি। তারপর তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো এই যে এইটার ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে ক্যাসি, তো এখানে ক্যাসি বসাও কে সি ইন্টু আর টির পাওয়ার কি উৎপাদের মোল সংখ্যা, সি আর ডি কি সি আর ডি এগুলো হচ্ছে উৎপাদের মোল সংখ্যা বিয়োগ, এই যে বিয়োগ এটা হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা, বলতে পারি ডেল এন জি। ডেল এন জিটা কি, এটা হচ্ছে ক্যাপি এবং ক্যাসির মধ্যে সম্পর্ক। এখানে ডেল এন জি হচ্ছে মোল সংখ্যার পার্থক্য, কি পার্থক্য, মোল সংখ্যা ডেল এন জি। উৎপাদের মোলকে আমরা যদি বিক্রিয়ক থেকে বিয়োগ দিই, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, বিক্রিয়কের মোল সংখ্যা এই দুটার বিয়োগফল হচ্ছে কি ডেল এন জি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, যদি ডেল এন জি মোল সংখ্যার পার্থক্য যদি শূন্য হয়, এর মানটা যদি শূন্য হয়, তো সামথিং টু দি পাওয়ার শূন্য ইজ ইকুয়াল কি 1, তো আমরা বলতে পারি ক্যাপি সমান সমান কি ক্যাসি। কিন্তু যদি ডেল এন জির মান গ্রেটার দেন 0 হয়, একের থেকে বেশি হয়, তাহলে ক্যাপি উড বি গ্রেটার দেন ক্যাসি। আর যদি ডেল এন জির মান স্মলার দেন 0 হয়, একের থেকে ছোট হয়, তাহলে ক্যাপি হবে স্মলার দেন কি ক্যাসি। এই হচ্ছে ক্যাপি এবং ক্যাসিস এর মধ্যে সম্পর্ক। এবং এ থেকে তুমি ডেল এন জির মানটাকে বসিয়ে তুমি যদি ক্যাপি জানো তাহলে ক্যাসি বের করতে পারবা। অথবা একটা বিক্রিয়ার ক্ষেত্রে গ্যাস ধ্রুবক টেম্পারেচার দেয়া আছে, বিক্রিয়াটার থেকে তুমি ক্যাপি বের করতে পারবা, ক্যাসি দেওয়া থাকবে, ক্যাপি ক্যাসি যে কোনো একটা মান জানলে আরেকটা বের করতে পারবা এই সমীকরণ থেকে। কেমন,
এটা ছিল কেপি ক্যাসির মধ্যে সম্পর্ক। এখন বিভিন্ন বিক্রিয়ার কেপি এবং ক্যাসি নির্ণয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব বিয়োজন মাত্রা। কেন বিয়োজন মাত্রার আলোচনা করব? কারণ বিয়োজন মাত্রা না বুঝলে বিভিন্ন বিক্রিয়ার ক্যাপি এবং ক্যাসি নির্ণয় করতে পারবে না। এবং এই অধ্যায়ের অনেক উদ্দীপক ক্যাপি এবং ক্যাসি নির্ণয় থেকে আসে। তো উভমুখী বিক্রিয়া তো আমরা জানি, সেই বিক্রিয়ার ক্যাপি কি ক্যাসি কি তা আমরা দেখলাম, তাদের মধ্যে সম্পর্ক দেখলাম। কিন্তু বিক্রিয়ার তোমরা জানো সময়ের সাথে সাথে রিঅ্যাক্ট্যান্ট, যে পাত্রে বিক্রিয়া হচ্ছে সেই রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়কগুলো ধীরে ধীরে কমবে আর উৎপাদ ধীরে ধীরে বাড়বে। তো রিঅ্যাক্ট্যান্ট কতটুকু কমলো, যতটুকু কমলো ঠিক ততটুকু উৎপাদে গেল। এটাই হচ্ছে বিয়োজন মাত্রা। একটা বিক্রিয়ায় কতটুকু বিক্রিয়ক কমলো এবং কতটুকু উৎপাদ তৈরি হলো। যেমন ধরো একটা বিক্রিয়ার 100% বিক্রিয়ক ছিল, এই 100%-এর মধ্যে ধরো 15% প্রোডাক্ট তৈরি হলো, তাহলে 15% হচ্ছে বিয়োজন মাত্রা। কতটুকু বিয়োজিত হয়েছে? 15%। 100-র মধ্যে 15 চলে গেল, তো থাকলো কত? 100 মাইনাস 15 কত? 85% রয়ে গেল। উৎপাদ কত? 15%। এটাই হচ্ছে বিয়োজন মাত্রা, যে কতটুকু বিয়োজিত হয়েছে বা কতটুকু উৎপাদে গেল। পার্সেন্টেজ দিয়ে বুঝাইছি, মোল দিয়ে বুঝাইলে যেমন ধরো 1 মোল আছে, 1 মোল থেকে উৎপাদ তৈরি হলো 0.15। 1 মোল থেকে কত? 1 মোল থেকে 0.15, তো থাকলো কত? 0.85। তাহলে 2 মোল থেকে কতটুকু যাবে? 1 মোল থেকে 0.15 গেল, তো 2 মোল থেকে কতটুকু যাবে? 2 × 0.15। আর যদি 3 মোল হয়, 3 মোল থেকে কতটুকু যাবে? 3 × কত? 0.15। তো যতটুকু গেল, যে এই যে 0.15, এটা হচ্ছে বিয়োজন মাত্রা। কতটুকু থাকলো? 1 মাইনাস 0.15। কতটুকু থাকলো? 2 মাইনাস 2 × 0.15। কতটুকু থাকলো? 3 মাইনাস 3 × 0.15। এই 0.15-কে বিয়োজন মাত্রা বলা হয়, যেটাকে প্রকাশ করা হয় আলফা দিয়ে। আলফা, এই জন্য আমি এখানে লিখে রাখছি বিয়োজন মাত্রার ডেফিনিশন। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ অথবা পার্সেন্টেজ, শতাংশ বিক্রিয়কের যে শতাংশটা কনভার্ট ইন্টু প্রোডাক্ট, যে শতাংশের উৎপাদে যায়। ধরো এটাকে আমি আলফা ধরি, তো ধরো মনোযোগ চাই সবার। যেমন 1 মোল থেকে আলফা গেল, ধর বিক্রিয়ক 1 মোল না 2 মোল আছে, তো 2 মোল থেকে যাবে 2 আলফা। তো 3 মোল আছে, তো 3 মোল থেকে যাবে 3 আলফা। ধরো 4 মোল আছে, 4 মোল থেকে যাবে 4 আলফা। থাকলো কতটুকু? থাকবে 1 মাইনাস আলফা। থাকবে কত? 2 মাইনাস 2 আলফা। থাকবে কত? 3 মাইনাস 3 আলফা। এটা বিক্রিয়কে থেকে যাবে। তো কতটুকু উৎপাদে গেল, আর সেটা হচ্ছে কি বিয়োজন মাত্রা। তো উৎপাদে চলে যাওয়ার পর বিক্রিয়ক কিছুটা কমবে। কতটুকু কমবে? যেটা গেল ওটাকে বিয়োগ দিব। এই বিয়োজন মাত্রার মাধ্যমে আমরা ক্যাপি এবং ক্যাসির মান বের করতে পারি। একটা বিক্রিয়ার ক্যাপি কতটুকু, একটা বিক্রিয়ার ক্যাসি কতটুকু, তা আমরা বের করতে পারি। যেমন আমি তোমাদের এখানে একটা বিক্রিয়ার ক্যাপি ক্যাসি দেখাইছি তোমাদের, সবাই একটু দেখো। এই যে এই বিক্রিয়ার দিকে তাকাও সবাই। ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাসিয়াস অবস্থায় সেটা বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করে। যখন একদম টাইম শূন্য, মানে বিক্রিয়া যখন হয় নাই, তখন সম্পূর্ণ বিক্রিয়ক 1 মোল, উৎপাদ তখন হয় নাই, উৎপাদ 0 এবং টাইম যত গেছে, ধরো এখান থেকে আলফা গেল, কত গেল? আলফা। তো থাকলো কতটুকু? যেটা গেল ধরো আলফা হচ্ছে 100-র মধ্যে 15, তো 15 চলে গেল, কত আছে? 85। এটাই 1 মাইনাস আলফা। তো এইটা হচ্ছে সাম্য অবস্থার মোল সংখ্যা। কত মোল উৎপাদ তৈরি হলো? ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হলো আলফা মোল, আর ক্লোরিন তৈরি হলো কি? আলফা মোল। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাসি কি? ক্যাসি হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। এই ঘনমাত্রা মানটা বের করো। এখানে শর্ত থাকে যে বিক্রিয়াটা হচ্ছে ভি লিটার পাত্রে, কারণ ঘনমাত্রা ক্ষেত্রে আমার আয়তন দরকার, ভি লিটার পাত্রে। তা আমি বের করি এর ঘনমাত্রা কত। এ দেখো PCl3, এর ঘনমাত্রা কত? এর মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। মোল সংখ্যা কত? আলফা। আর আয়তন কত? ভি লিটার। আলফা ডিভাইড বাই ভি, এটা তার ঘনমাত্রা। একইভাবে ক্লোরিনের ঘনমাত্রা, এর মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, এর ঘনমাত্রা হয়ে গেল। তারপর কি? PCl5 এর ঘনমাত্রা, ঘনমাত্রা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাইছি।
তার মানে কি বিক্রিয়কের কতটুকু আছে সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা মোল পার লিটার আয়তন। তো এই মানগুলো যদি তুমি বসাও, তো এখানে যদি বসালে কত পাবা আলফা বাই ভি 1 মাইনাস আলফা বাই ভি গুণ দাও তাহলে এটা পাবা। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাসির মান কত, এটা যদি ক্যাসি বের করতে পারো তাহলে ক্যাপিও বের করতে পারবা। বুঝতে পারছি? আমি আরেকটা বিক্রিয়ার ক্যাসি বের করে দেখাই তোমাদের। এই বিক্রিয়া হাইড্রোজেন এবং আয়োডিন এই দুইটা পরস্পরের সাথে বিক্রিয়া করে আবদ্ধ পাত্রে, বদ্ধ পাত্রে, ক্লোজড কন্টেইনারে এবং তৈরি করে হাইড্রোজেন আয়োডাইড। এই বিক্রিয়ার ক্যাসি আমরা বের করব। কিভাবে বের করব? যখন বিক্রিয়াটা হয়েছিল না তখন বিক্রিয়ক সম্পূর্ণ বিক্রিয়ক, তখন এটাকে ধরলাম 100%, পার্সেন্টেজ 100 আর মোলে 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল। উৎপাদ কত? তখন উৎপাদ তৈরি হয় নাই, যখন বিক্রিয়া শুরু হয় নাই। তো যেই বিক্রিয়া সময় অতিক্রান্ত হয়েছে, সময়ের সাথে সাথে বিক্রিয়া কমবে, উৎপাদ বাড়বে। কতটুকু উৎপাদ বাড়বে? বিয়োজিত হবে যতটুকু। ধরি বিয়োজিত হয়েছে আলফা, এখানে স্টোচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত 2, তা আলফা বিয়োজিত হলো 2 আলফা। তো থাকলো কত? এর গেল কত? 1 মোলের জন্য 1 আলফা গেছে, তো গেছে কি 1 মাইনাস আলফা। 1 মোলের জন্য গেছে কত? 1 আলফা 1 মাইনাস আলফা। তাহলে এই বিক্রিয়ার ক্যাসি কত? ক্যাসি হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। এই ঘনমাত্রাগুলো কিভাবে বের করবো? আমরা জানি ঘনমাত্রা মোল পার লিটার। কোন আয়তনে হচ্ছে? ভি লিটার আয়তনে। এর ঘনমাত্রা কি? হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড কত? 2 আলফা মোল পার লিটার, আয়োডিন মোল পার লিটার, হাইড্রোজেন মোল পার লিটার। এই মানগুলোকে যদি আমি এখানে বসাই তাহলে আমি পাবো কি? ক্যাসি ইজ ইকুয়াল উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা। বসাইলে আমি সমীকরণ, এটা হচ্ছে ক্যাসি এর সমীকরণ। তো বিক্রিয়া এই সমীকরণ দিয়ে আমি অঙ্ক করতে পারবো। যেমন ধরো অঙ্ক ক্ষেত্রে যদি বলে দেওয়া হয় যে বিয়োজিত হয়েছে 15%, তাহলে আলফা মানটা এখানে জাস্ট বসায় দেবো, সবটুকু করবো করে আলফা মানটা বসাবো। আলফা ইজ ইকুয়াল কত? 15% কত? 0.15, জাস্ট 0.15 এখানে বসায় দিলে কি ক্যাসি বের হয়ে যাবে। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ কত? 2 মোল, আর বিক্রিয়া কত? 1 প্লাস 1 কত মোল? 2 মোল। বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাপি এবং ক্যাসি কি সমান, কারণ ডেল এন জি 0। এইভাবে আমরা যে কোনো বিক্রিয়ার ক্যাসি বের করতে পারি, ক্যাসি মান বের করতে পারি, ক্যাপি বের করতে পারি, ক্যাপির মান বের করতে পারি। এটাই ছিল ক্যাপি এবং ক্যাসি, বিভিন্ন সমীকরণে ক্যাপি এবং ক্যাসি নির্ণয়। তার আগে ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করছি, এর আগে তোমাদের কাইনেটিক্স নিয়ে আলোচনা করছি। আমি আশা করি তোমরা সবাই বাসায় পড়াশোনা করবে। থ্যাংকস ফর ওয়াচিং।